ওকে ওকে, তাহলে সবাই দেখতে পাচ্ছ দ্বিপদী বিস্তৃতি ম্যাথ সেকেন্ড পেপার অধ্যায় 5। তাহলে যারা এখনো বইটা কিনোনি তারা অবশ্যই বইটা কিনে নিবে, আর আপাতত আজকে ক্লাসটা ফলো করো। দ্বিপদী বিস্তৃতি, দ্বিপদী বিস্তৃতিকে যদি আমি কথাটাকে যদি একটু ভেঙে বলি, দ্বিপদী মানে দুই পদ, এখানে দুইটা পদ আছে, দুই পদের বিস্তার, তার মানে দ্বিপদ মানে দুই পদ আর বিস্তৃতি মানেই বিস্তার। সুতরাং আমরা বলতে পারি দ্বিপদী বিস্তৃতি মানে দুই পদের বিস্তার। আচ্ছা, তাহলে দুই পদের বিস্তারই হচ্ছে আমাদের দ্বিপদী বিস্তৃতি। তাহলে বিষয়টা কিরকম হতে পারে দেখো, মনে করো যে তোমার একটা জানার সূত্র দিয়ে আমি দেখাই, যেমন তুমি a প্লাস এক্স হোল স্কোয়ার, এটার সূত্র তুমি সবাই জানো, এটার সূত্র আমরা সবাই জানি যে a স্কোয়ার প্লাস 2ax প্লাস এক্স স্কোয়ার, এটার সূত্র আমরা সবাই জানি। আচ্ছা, এখন হচ্ছে যে নেক্সট যদি আমি চিন্তা করি যে a প্লাস এক্স হোল কিউব, এটাও সবাই জানি a প্লাস এক্স হোল কিউব, a কিউব প্লাস 3 a স্কোয়ার এক্স প্লাস 3 ax স্কোয়ার প্লাস এক্স কিউব। ওকে, তাহলে এখন ব্যাপারটা হচ্ছে এখানেই যে আসলে আমরা এই দুইটা সূত্র সবাই এমনিতেই জানি। তো এই যে আমরা দুইটা সূত্র জানি, এটাও কিন্তু একটা, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখো, এই যে তাহলে এটাও কিন্তু আমরা সবাই জানি যে দ্বিপদী বিস্তৃতি, কিন্তু এটাও কিন্তু একটা দ্বিপদী বিস্তৃতি। কেন? দেখো তো সবাই, এখানে কিন্তু দুইটা পদ আছে, এই দেখো, এটা হচ্ছে একটা পদ, এটা হচ্ছে দুইটা পদ, তার মানে দুই পদের বিস্তার, একেই বলা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। আবারও দেখো, এখানে একটা পদ, এখানে দুইটা পদ, দুই পদকে আমরা বিস্তার করলাম, হয়ে গেল দ্বিপদী বিস্তৃতি। তার মানে দ্বিপদী বিস্তৃতি মানে অ্যাকচুয়ালি দুই পদকে বিস্তার করলেই সেটাই বলা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। তো আমরা তো যখন পাওয়ার কম থাকে, পাওয়ার যখন 2 থাকে তখন আমরা সবাই করতে পারি, পাওয়ার যখন 3 থাকে তখনও কিন্তু আমরা সবাই করতে পারি। কিন্তু মনে করো এই পাওয়ারটা একটু বেড়ে গেল, তখন তুমি কি করবা? হ্যাঁ, পাওয়ারটা একটু বেড়ে গেল, a প্লাস এক্স পাওয়ার দিয়ে দিলাম 17, পাওয়ার দিয়ে দিলাম 17। তো তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে কিন্তু আমাদের এখানে, হ্যাঁ, পাওয়ারটা কিন্তু অনেক বেশি হয়ে গেল। এবং পাওয়ারটা যখন অনেক বেশি হয়ে যাবে তখন তুমি কি করবা? তখন কিন্তু তুমি নর্মালি কোনো সিস্টেম জানো না। তো ওই সময়ের জন্যই যদি পাওয়ারটা অনেক বেশি হয়ে যায়, তো ওই সময়ের জন্যই একটা উপপাদ্য আছে, যেই উপপাদ্যকে বলা হয়, সবাই লিখে নাও, যেই উপপাদ্যকে বলা হয় দ্বিপদী উপপাদ্য। উপপাদ্যটির নাম হচ্ছে দ্বিপদী উপপাদ্য। তোমরা নিশ্চয়ই উপরে ইংলিশটা দেখতে পাচ্ছ, দ্বিপদী বিস্তৃতি ইংলিশ হচ্ছে বাইনোমিয়াল এক্সপানশনস। সবসময় মনে রাখবা, যে কোনো টপিক, হ্যাঁ, যে কোনো টপিক বা যে কোনো সংজ্ঞা জাতীয় কিছু, এটার হেডিংটা অবশ্যই তোমরা বাংলা এবং ইংলিশ দুইটাই শিখে রাখবা, কেননা খুব কাজে লাগে, বাংলা ইংলিশ দুইটাই কাজে লাগে। ওকে, তাহলে দ্বিপদী উপপাদ্য, তো এর ইংলিশ যথারীতি বাইনোমিয়াল বাইনোমিয়াল থিওরেম, বাইনোমিয়াল থিওরেম, দ্বিপদী উপপাদ্য। তাহলে এই দ্বিপদী উপপাদ্যটা সর্বপ্রথম, হ্যাঁ, আবিষ্কার করছে স্যার আইজ্যাক নিউটন। আমি আর লিখলাম না, লিখলাম স্যার আইজ্যাক নিউটন। ওকে, স্যার আইজ্যাক নিউটন এটা সর্বপ্রথম উনি এটা আবিষ্কার করছে। ওকে, তাহলে এই দ্বিপদী উপপাদ্যটা কি এখন দেখা যাক। তোমরা এর ভিতরে অনেক নতুন জিনিস পাবা, সেই নতুন বিষয় সম্পর্কে আমি একটু পরে আলোচনা করব। তোমরা আপাতত দ্বিপদী উপপাদ্যটা সবাই লিখে নাও, তারপরে নতুন জিনিস যেগুলো আসবে সেগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। দেখো, দ্বিপদী উপপাদ্যটা হচ্ছে a প্লাস এক্স, আমরা আগেও দেখছি, দেখো আমরা কিন্তু আগেও দেখেছি a প্লাস এক্স আমরা আগেও দেখেছি। আচ্ছা, ভালো কথা। তাহলে a প্লাস এক্স পাওয়ার কি ছিল? পাওয়ার একবার 2 দিয়েছিলাম, একবার 3 দিয়েছিলাম, একবার অনেক বেশি পাওয়ার দিয়ে দিয়েছিলাম 17। তো আমরা এখন উপপাদ্য লেখার ক্ষেত্রে কোনো পাওয়ার নির্দিষ্ট না করে একটা অনির্দিষ্ট করে দিই। কিরকম? পাওয়ারটা n দিয়ে দিই, পাওয়ারটা দিয়ে দিই n। তার মানে কি? তার মানে হতে পারে এই n এর মান 17,
হতে পারে n এর মান 3, হতে পারে n এর মান যে কোনো কিছু। তাহলে পাওয়ার যতই হোক না কেন, কম বা বেশি, এই উপপাদ্যের সাহায্যে আমরা বিস্তার করতে সক্ষম হব। ওকে, তাহলে আমরা যদি এখন এখানে লেখার চেষ্টা করি যে উপপাদ্যটা কেমন। উপপাদ্যটা হচ্ছে, প্রথমে শুরু হবে এভাবে, NC0। এই যে NC0, এই সংকেতগুলো কি জিনিস সেটা নিয়ে আমি একটু পর আলোচনা করতেছি সংক্ষেপে। NC0 শুরু হবে a টু দি পাওয়ার n দিয়ে। সবাই লিখে নাও আগে, তারপরে দরকার হয় আমি বলতেছি কথা। নেক্সট তোমরা লিখবা NC0 পরেরটা হবে NC1। NC0 পরেরটা হবে NC1। ওকে, NC1 এর পরেরটা সিস্টেমটা ভালো করে শুনে নাও সবাই। পরেরটার সিস্টেমটা হচ্ছে যে এই যে এর পাওয়ার n দিয়ে শুরু হলো, এই এর পাওয়ার একটা করে কমে যাবে, অর্থাৎ ওই n থেকে 1 কমে যাবে। আর দেখো এই x কিন্তু এখনো শুরুই হয়নি, x এর পাওয়ার কিন্তু দেখো এখনো শুরুই হয়নি, x এর পাওয়ার এখন থেকে শুরু হবে। তার মানে কি বলতে পারি, x টু দি পাওয়ার 1। তোমরা কিছুটা লিখে নাও, তারপর দেখবা তোমাদের মাথায় আসতেছে এগুলা। আর এই যে n জিনিসটা কি বা c জিনিসটা কি, এই সম্পর্কে আমি একটু পরেই কথা বলতেছি। নেক্সট দেখো, পরেরটা স্বাভাবিকভাবেই NC2 হবে। ওকে, তাহলে এর পাওয়ার কিন্তু প্রথমে ছিল n, পরে কিন্তু 1 কমে গেল, এবার এর পাওয়ার কিন্তু 2 কমে যাবে, n থেকে 2 কমে যাবে। আর দেখো x এর পাওয়ার কিন্তু প্রথমে ছিলই না, x এর পাওয়ার এখন 1 হলো। তাহলে x এর পাওয়ার এখন কি হবে, x এর পাওয়ার এখন হবে 2। তার মানে ব্যাপারটা কেমন হচ্ছে, এর পাওয়ারটা ধীরে ধীরে কমতেছে, আর x এর পাওয়ারটা দেখো ধীরে ধীরে বাড়তেছে, x এর পাওয়ার ধীরে ধীরে বাড়তেছে। এই সিস্টেম যদি আমি ফলো করে আরো কিছু লিখি, তাহলে এটার পাশেই লিখি NC3। একজন বলো, NC3 যদি হয় তাহলে এর পাওয়ার কত হবে আর x এর পাওয়ার কত হবে, একজন বলো। ওকে, তাহলে তোমরা বলেছো যে এর পাওয়ার হবে n-3 আর x এর পাওয়ারটা হবে 3। তো এখন অলরেডি তোমরা সিস্টেমটা তোমরা অলরেডি দেখে ফেলছো বিষয়টা, যে আসলে কিরকম হচ্ছে, যে NC0, NC1, NC2, NC3। নেক্সট a টু দি পাওয়ার এই n দিয়ে শুরু হবে। ওকে, তখন কিন্তু কোনো x থাকবে না। পরবর্তীতে এই এর পাওয়ার ধীরে ধীরে কমতে থাকবে আর x এর পাওয়ার ধীরে ধীরে বাড়তে থাকবে। আচ্ছা, অনুরূপভাবে আমি মনে করো প্লাস দিয়ে একটা ডট ডট দিয়ে দিলাম, ডট 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 দেওয়ার পর এখন মনে করো আমি মাঝামাঝি কোনো টার্ম, মানে এটা যে একদমই মাঝামাঝি টার্ম তা না, মানে মাঝখান থেকে একটা যে কোনো একটা টার্ম আমি লিখে দিলাম NC। এই 1 2 3 এগুলো না লিখে আমি লিখে দিলাম আর, NC লিখে দিলাম। তার মানে কি আর এর মান হতে পারে 7, আর এর মান হতে পারে 8, হতে পারে 9, আর এর মান যে কোনো কিছু হতে পারে। তো আমি মাঝামাঝি একটা পথ লেখার জন্য 1 2 3 4 না লিখে লিখে দিলাম NCR, 2 3 না লিখে লিখলাম আর। যদি NCR লিখি তাহলে, আচ্ছা তোমরা সবাই কি ফার্স্ট ইয়ার নাকি সেকেন্ড ইয়ারে জয়েন করছে, আমি এই চিন্তা করতেছি। আচ্ছা যাক, নাম রোল দেখে বোঝাও যায় না। না সে তো ঠিক আছে, কিন্তু নাম রোল দেখে ঠিক মতো বোঝা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমি একজনের রোল বলি, সে উত্তর দাও। আমি দেখতে পাচ্ছি রোল 388, আফরোজা। আফরোজা তুমি উত্তর দাও, তুমি লাইনে আসো। বলো NCR, তাহলে পরেরগুলো কিরকম হবে, এটা ফলো করে বলো, এটা ফলো করে বলো। আচ্ছা কেউ দয়া করে রোল লিখো না, রোল লিখলে আমার স্ক্রিনে চলে আসতেছে, তখন পড়াতে সমস্যা হচ্ছে। আমি পার্টিসিপেন্ট থেকে তোমাদের রোলটা নিয়ে নিব। কাছাকাছি গেছিল কিন্তু পুরাপুরি হয়নি। দেখো a টু দি পাওয়ার n মাইনাস আর হবে, n মাইনাস আর, আর x টু দি পাওয়ার r হবে। যদি কারো বুঝতে প্রবলেম হয় তাহলে সবাই একটু শেষবারের মতো দেখে নাও যে এটা কিভাবে হচ্ছে। আমরা কিন্তু এগুলো ফলো করতেছি, এই যেগুলা এগুলো ফলো করে লিখতেছি। এটা কিভাবে সবাই খেয়াল করো, যে কোনো একটা ফলো করলেই হবে। তুমি মনে করো লাস্টেরটা ফলো করো,
NC3টা ফলো করো। NC3 তুমি যদি ফলো করো তাহলে কেমন হতে পারে? NC3 তুমি যদি ফলো করো, তুমি এখানে দেখতে পাচ্ছ NC3 ফলো করলে NC3, আচ্ছা, A টু দি পাওয়ার, দেখো তো এর পাওয়ারটা কেমন হচ্ছে, দেখো তো এর পাওয়ারটা কি এই দুইটার বিয়োগফল হচ্ছে না? এর পাওয়ার কিন্তু এই দুইটার বিয়োগফল হচ্ছে। আর এক্স এর পাওয়ার কি হচ্ছে? এক্স এর পাওয়ার কিন্তু হচ্ছে এই নিচেরটা। দেখো সবগুলো কিন্তু তাই হচ্ছে, দেখো NC2 এর পাওয়ার দেখো সবাই কেমন হয়েছে? এই দুইটার বিয়োগফল, এই দুইটার বিয়োগফল n-2। আর এক্স এর পাওয়ার কেমন হচ্ছে দেখো, এই নিচেরটা। অনুরূপভাবে NCR যদি হয়, তো এর পাওয়ার অনুরূপভাবে হওয়া উচিত এই দুইটার বিয়োগফল, মানে কি n-r হওয়া উচিত। আর এক্স এর পাওয়ার হওয়া উচিত এই নিচেরটা। আশা করি সবাই এই সিকোয়েন্সটা ফলো করে এটা বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট ফাইনালি একদম শেষেরটা, শেষ পদ। তার মানে এই আমি যে মাঝে যেটা লিখলাম এটা কিন্তু মধ্যবর্তী একটা পদ, হ্যাঁ, এটা কিন্তু মধ্যবর্তী একটা পদ যেটা আমি মাঝে লিখলাম। ওকে, এখন বিষয় যেটা হবে একদম লাস্টেরটা, NCN, এখন x টু দি পাওয়ার n। সবাই লিখে নাও এই উপপাদ্যটি, একটা প্রমাণ আছে, তো সে প্রমাণে গেলে তোমাদের মাথা নষ্ট হবে, কেননা সূত্র দেখে মাথা নষ্ট হয়, আর প্রমাণে গেলে আরো মাথা নষ্ট হবে। আর প্রমাণ এমনিতেও পরীক্ষা আসবে না, যাদের আগ্রহ তারা বই থেকে দেখে নিবে। আমি যদি সংক্ষেপে দু একটা কথা বলে দিই। ওকে, সবাই শুনো তাহলে। এটার যে প্রমাণটা আছে সেই প্রমাণটা হচ্ছে গাণিতিক আরোহ পদ্ধতিতে প্রমাণ। গাণিতিক আরোহ পদ্ধতি সম্পর্কে তোমাদের 9-10-এ হায়ার ম্যাথে ছিল। 9-10-এ হায়ার ম্যাথে গাণিতিক আরোহ পদ্ধতি তোমরা দেখেছো। তো এই যে গাণিতিক আরোহ পদ্ধতি, এই পদ্ধতির যে প্রমাণটা, এই প্রমাণ মানে ওইটা দিয়েই এটা প্রমাণ করা যায়। তো আসলে গাণিতিক আরোহ পদ্ধতি আসলে কি ছিল? ওটা কিন্তু কিছুই না, একদম সাদামাটা প্রমাণ। কিরকম? তুমি একবার n এর মান 1 বসাবা, বসায় দেখবা মেলে কিনা। n এর মান 2 বসাবা, বসায় দেখবা মিলে কিনা। কোনটা মেলে কিনা? যদি তুমি n এর মান 2 বসাও, n এর মান 2 বসালে কোনটা মেলা উচিত? এই যে দেখো, n এর মান 2 বসালে নিশ্চয়ই এটা হওয়া উচিত। ওকে, তুমি n এর মান 3 বসাও, n এর মান 3 বসালে এদিকে সব জায়গায় n এর মান 3 বসাবা, বসায় দেখবা যে এটা মেলে কিনা। এটাই গাণিতিক আরোহ পদ্ধতি, আর কিছু না, যে মান বসায় বসায় চেক করা যে মিলে কিনা। তো যাক, এটার প্রমাণে আমরা যাচ্ছি না। গাণিতিক আরোহ পদ্ধতি অর্থাৎ n এর বিভিন্ন মান বসিয়ে বসিয়ে তুমি নিজেই চেক করতে পারো যে তোমার এগুলো মেলে কিনা। যদি মেলে তাহলে এটা কারেক্ট। তাহলে এটাই ছিল আমাদের দ্বিপদী উপপাদ্য। আচ্ছা, তাহলে এখন আমরা বলতে চাচ্ছি যে এই NC0, NC1 এই সংকেতগুলো কি? এই সংকেতগুলো আসলে কি? এখন প্রথম কথা, এই সংকেতগুলো আসলে তোমাদের ম্যাথ ফার্স্ট পেপারে অধ্যায় 5, হ্যাঁ, ম্যাথ ফার্স্ট পেপারে অধ্যায় 5, ওখানে এই সংকেতগুলো সম্পর্কে আলোচনা হয়েছে। কিন্তু ম্যাথ ফার্স্ট পেপারের অধ্যায় 5 ওখানে কি আছে? ওখানে আছে বিন্যাস এবং সমাবেশ। বিন্যাস এবং সমাবেশ। তো ম্যাথ ফার্স্ট পেপারের অধ্যায় 5 মানে 5.2 যেটা, হ্যাঁ, ফার্স্ট পেপার 5.2, যেখানে কি আছে? সমাবেশ। তো এখন যদি আমি ওই সমাবেশ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি, তাহলে তো আর এই অধ্যায় করানো সম্ভব হবে না। এই কারণে আর একটা সমস্যা কি বলি, সমস্যা হচ্ছে একটা অধ্যায়ের সাথে আর একটা অধ্যায়ের লিঙ্ক আছে, কিন্তু এটা নিশ্চয়ই সম্ভব না যে একই সাথে সব অধ্যায় শুরু করা। আবার বলতে পারো যে স্যার তাহলে ওইটাই আগে শুরু করতেন। এখন ওইটা শুরু করতে গেলে দেখবা ওইটার সাথে আর একটা অধ্যায়ের লিঙ্ক আছে, তাহলে কোনটা আগে শুরু করব? এই কারণে বিষয়টা হচ্ছে যে একটা অধ্যায়ের সাথে যখন আরেকটা অধ্যায়ের লিঙ্ক থাকে, তখন আসলে আপাতত কাজ চালানোর জন্য সংক্ষেপে জাস্ট বলে দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। কিন্তু বিস্তারিত আলোচনা তোমরা পাবা, এই যে NC0 কি জিনিস, NC1 আসলে কি জিনিস, এটা NC2 এটা আসলে কি জিনিস, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা করব ম্যাথ ফার্স্ট পেপার 5.2 সমাবেশ অধ্যায়। কিন্তু যেহেতু আমাদের এখন লাগতেছে, আমি এখন এটা সংক্ষেপে বলে দিব যে এই NC0, NC1 এগুলোর মান কিভাবে বের করে বা এগুলোর সূত্রগুলো কিরকম। ওকে, তাহলে আমি সেই সংক্ষিপ্ত আলোচনাটা করি সবার জন্য, সবাই খেয়াল করো। আচ্ছা, প্রথম কথা যে ফ্যাক্টোরিয়াল বলে একটা কথা আছে। ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল এগুলো সবই কিন্তু এই অধ্যায়ের। আমি এখন যা যা বলতেছি সবই হচ্ছে ফার্স্ট পেপারের সমাবেশ অধ্যায়, কিন্তু আমি যেটা বললাম বিস্তারিত বলবো না, মোটামুটি বলবো। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল নামে একটা শব্দ আছে, ফ্যাক্টোরিয়াল। এই ফ্যাক্টোরিয়াল ব্যাপারটা কি এবং এটার ব্যবহারটা কি সবাই খেয়াল করো।
আচ্ছা, এটার ব্যবহারটা হচ্ছে, মনে করো যে তুমি 1 থেকে গুণ করা শুরু করলা, 1 গুণ, 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5। তুমি মনে করো 1 থেকে গুণ করতে করতে চলে গেলা 5 পর্যন্ত। আচ্ছা, ভালো কথা। এখন মনে করো তোমার ম্যাথের মধ্যে এই জিনিসটা বারবার লিখতে হচ্ছে কোনো কারণে। কোনো কারণে তোমার ম্যাথের মধ্যে এই জিনিসটা বারবার লিখতে হচ্ছে। তো তারা সংক্ষিপ্ত করার জন্য এই জিনিসটাকে সংক্ষিপ্ত নাম দিয়েছে 5 ফ্যাক্টোরিয়াল। সবাই দেখো ফ্যাক্টোরিয়াল চিহ্ন কিরকম। ফ্যাক্টোরিয়াল চিহ্ন হচ্ছে উল্টা বিস্ময়সূচক। এই দেখো তো, বিস্ময়সূচক কি উল্টা হয়েছে আমারটা, নাকি এটাই সোজা? ওটা আচ্ছা, ঠিক আছে, তাহলে এটাই ঠিক আছে। সোজা হলে সোজা, আর বাঁকা হলে বাঁকা, কিন্তু এটাই ওকে। তাহলে 5 দিয়ে 1 সেকেন্ড আমি কি, ওকে, তাহলে ফ্যাক্টোরিয়াল চিহ্ন আরো একভাবে দেওয়া যায়, সেটা হচ্ছে এই যে এই বরাবর সোজা দাগ, এই বরাবর সোজা দাগ। তাহলে ফ্যাক্টোরিয়াল চিহ্ন দুইভাবে দেওয়া যায়, একটা হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন, আর একটা হচ্ছে স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন, এই সিস্টেমে। তার মানে ফ্যাক্টোরিয়ালের মিনিংটা কি? ফ্যাক্টোরিয়ালের মিনিং কিন্তু খুব বেশি কিছু না। হ্যাঁ, ফ্যাক্টোরিয়ালের মিনিং কিছুই না। যদি 1 থেকে গুণ শুরু করে 5 পর্যন্ত যায়, তাহলে ওইটার সংক্ষিপ্ত নাম 5 ফ্যাক্টোরিয়াল। জাস্ট একটা ম্যাথের সংক্ষিপ্ত ভাষা, আর কিছুই কিন্তু না। তাহলে যথারীতি তুমি যদি 1 থেকে গুণ করতে করতে, হ্যাঁ, 1 থেকে গুণ করতে করতে, হ্যাঁ, কেউ কিছু বলতেছো? মনে করো তুমি গুণ করতে করতে চলে গেলে 8 পর্যন্ত। 1 থেকে গুণ করতে করতে তুমি চলে গেলা 8 পর্যন্ত। তাহলে তুমি এটা লিখতে পারবা 8 ফ্যাক্টোরিয়াল। কিন্তু মনে রাখতে হবে, যদি যদি মাঝের কোনো সংখ্যা মিসিং হয়, মনে করো যে এই 6টা এখানে নাই, 6 এখানে নাই, মনে রাখবা, তাহলে কিন্তু তুমি ফ্যাক্টোরিয়াল লিখতে পারবা না। ওকে, তাহলে কিন্তু ফ্যাক্টোরিয়াল লিখতে পারবা না, কেননা এটা সিস্টেমই হচ্ছে এরকম যে একদম সিরিয়ালি প্রত্যেকটা নাম্বার থাকতে হবে, তাহলে তুমি লিখতে পারবা 8 ফ্যাক্টোরিয়াল। ওকে, যাক, আমরা ফ্যাক্টোরিয়াল সম্পর্কে শিখলাম। আমি কিন্তু বললাম যে সবকিছু সংক্ষিপ্ত আলোচনা করতেছি আমি। নেক্সট, এখন আমি এই যে এনসি, এই দেখো এই যে এনসিআর অথবা NC0, NC1, NC2, এই প্রত্যেকটার মানের একটা সূত্র আছে, এবং সবগুলো একটা সূত্রের মাধ্যমে হয়। তো আমি এখন সেই সূত্রটার একটা সূত্র দেখাচ্ছি, সবাই লিখে নাও যে এনসিআর এর সূত্র কি। আবারও বলি, এই সবই কিন্তু ওই অধ্যায়ের। আমি কিন্তু একটাতেও বিস্তারিত যাচ্ছি না, সংক্ষেপে যতটুকু বলা যায় বলতেছি। দেখো, এই যে আমি এনসিআর লিখলাম, এনসিআর সংকেতটা কোথায় পেলাম? এই যে এনসিআর। সবাই নিশ্চয়ই এনসিআর এর সংকেতটা সবাই দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এই যে এনসিআর এর সংকেত যদি এটা হয়, তো এই এনসিআর এর একটা সূত্র আছে এই সমাবেশ অধ্যায়ে, এবং ওই সূত্রের প্রমাণও আছে এই অধ্যায়ে। আমি সরাসরি লিখে দিই। এটা সূত্র হচ্ছে, উপরে হবে এন, কথা বলি। ওকে, এনসিআর এর ফর্মুলা হচ্ছে উপরে হবে এন ফ্যাক্টোরিয়াল, উপরে হবে এন ফ্যাক্টোরিয়াল, নিচে হবে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এবং তার ঠিক পাশে হবে আর ফ্যাক্টোরিয়াল। তো এই সূত্রটার একটা প্রমাণ আছে এই সমাবেশ অধ্যায়ে, যেটা আমি এই মুহূর্তে অবশ্যই দেখাবো না, যেহেতু এই মুহূর্তে আলোচনা না। সবাই এটা মনে রাখবা, এনসিআর এর সূত্র উপরে হবে এন ফ্যাক্টোরিয়াল, নিচে হবে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এবং পাশে হবে আর ফ্যাক্টোরিয়াল। এই সূত্র সবাই মনে রাখবা। এটা প্রথম কথা। এখন কিন্তু অনেক কথা বলা বাকি আছে, আজকে হয়তো ম্যাথে যেতেই পারবো না। আজকে এই সমস্ত কথাবার্তা বলতে বলতেই সময় শেষ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এনসিআর এর সূত্রটা সবাই আপাতত মনে রাখবো, আর ওই অধ্যায়ে আমরা শিখব বিস্তারিত। ওকে, এই সূত্রটার সাহায্যে তারা প্রত্যেকটার মান বের করছে। এই সূত্রের সাহায্যে তারা প্রত্যেকটার মান বের করছে। কোন মানগুলো বলি? NC0 মান, NC1 এর মান, প্রত্যেকটার মান তারা বের করেছে এই সূত্রের সাহায্যে। তো আমি এখন সূত্রের সাহায্যে কিভাবে বের করেছে কিন্তু সেদিকে যাচ্ছি না, আমি সরাসরি লিখে দিব, তোমরা এটাও মনে রাখবে। সবাই লিখে নাও। এই সমস্যাগুলো ফেস করতে হয় নিয়মিত, একটা অধ্যায়ের সাথে আরেকটা অধ্যায়ের কানেকশন, কিন্তু পড়াতে গেলে আবার বিস্তারিত বলতে গেলে সমস্যা। তাহলে সবাই লিখে নাও ওই মানগুলো, যে এই মানগুলো আমি উপরে লিখেছি। NC0, সবাই মনে রাখবা NC0 এর মান সবসময় 1। NC0 কোথায় ছিল? ওই সূত্রের একদম প্রথমে ছিল। নেক্সট, NCN, দেখো তো NCN কোথায় ছিল সূত্রের মধ্যে? NCN এটা সূত্রের মধ্যে ছিল একদম লাস্টে, তাই না?
হ্যাঁ, সবার শেষে ছিল। এনসিএন ছিল একদম লাস্টে, এটার মানও 1, ফার্স্টেরটার মানও 1, আর একদম লাস্টে যেটা ওইটার মানও আসলে 1। ওকে, আচ্ছা নেক্সট। নেক্সট হচ্ছে যে আমরা বাকি মানগুলো লিখি। NC1, NC1 এর মান সবাই লিখে নাও, সরাসরি n। NC2, আপাতত আমরা সূত্রগুলো মুখস্থ করে কাজ চালাবো। NC2, এটা হচ্ছে n ইন্টু n-1 বাই ফ্যাক্টোরিয়াল 2। এটা লিঙ্ক আছে, আমি তোমাদেরকে লিঙ্কটা বলে দিব। লিঙ্কটা বললে তোমরা বুঝতে পারবা যে আসলে এটা মনে রাখার উপায় কি। NC3, NC3 সূত্র হচ্ছে n ইন্টু n-1 n-2 ডিভাইড 3 ফ্যাক্টোরিয়াল। এভাবে অনেক দূর চাইলে লেখা যাবে। তো সবাই এতটুকু লিখে নাও, তারপর আমি দু একটা লিঙ্ক দেখাই দিই। এবং আবারও বলতেছি, প্রত্যেকটা জিনিসই কিন্তু এই সূত্রের সাহায্যে বের করা হয়েছে, কিন্তু এখন আলোচনা করা যাচ্ছে না, ওই সূত্রের সাহায্যে বের করা হয়েছে। ওকে, তাহলে আমি সবাইকে একটু লিঙ্কটা দেখিয়ে দিই যে তুমি কিভাবে মনে রাখবা। দেখো, যখন তুমি এনসি টু লিখেছো, তখন দেখো উপরে কিন্তু এখানে এন থেকে সর্বশেষ কত বিয়োগ হয়েছে? 1 বিয়োগ হয়েছে। যখন তুমি NC2 লিখেছো 2, তখন উপরে সর্বশেষ কত বিয়োগ হয়েছে? 1 বিয়োগ হয়েছে। যখন তুমি 3 লিখেছো, তখন দেখো উপরে সর্বশেষ কত বিয়োগ হয়েছে? 2 বিয়োগ হয়েছে। মানে এখানে যা থাকে তার চেয়ে 1 কম বিয়োগ হচ্ছে n থেকে। আচ্ছা, আর নিচে কি হচ্ছে? নিচে যখন 3 থাকতেছে তখন নিচে 3 ফ্যাক্টোরিয়াল, যখন 2 থাকতেছে তখন নিচে 2 ফ্যাক্টোরিয়াল। ভালো কথা। আমি একটা উদাহরণস্বরূপ তোমাদেরকে জিজ্ঞেস করতে পারি, তোমরা কে বলবা? আগে নাম বলো। আগে নামটা শুনে নিই, প্রশ্ন পরে। বলো, কে বলবা? কি নাম? নাম বলো। এই প্রথমে যে বললা তার নাম বলো। এশা সূচনা। আচ্ছা ঠিক আছে, এশা বলো দেখি। এশা বলো। NC5 বলো, NC5 কত হবে? NC5। আচ্ছা বলো। না, NC5 দিয়েছি আমি, NC5 এই সিস্টেমে। আচ্ছা বলো, হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, সূচনা বলো। এন, হ্যাঁ, সবাই খেয়াল করো। হয়তো অনেকেই পাত্তা। খুব ভালো সূচনা। আহ, ঠিক আছে, খুবই ভালো। তুমি ঠিকই বলেছো। ও ঠিকই বলেছে। আরো হয়তো অনেকে পারতো কিন্তু বলার সুযোগ পায়নি। তো সবাই খেয়াল করো যে এটার দ্বারা তোমরা আরেকবার বোঝার চেষ্টা করো যে এটা তুমি কিভাবে মনে রাখতেছো, খেয়াল করো। আমি আবারও বলি শেষবারের মতো, যখন এখানে 5 থাকবে তখন নিচে হবে 5 ফ্যাক্টোরিয়াল। আর এই শেষ পদটা কত হবে? শেষ পদটা যদি এখানে 5 থাকে, এর চেয়ে 1 কম বিয়োগ হবে। 5 এর চেয়ে 1 কম নিশ্চয়ই 4, এই 4 বিয়োগ হবে। যখন এখানে 3 থাকবে, 3 এর চেয়ে 1 কম 2, এই 2টা বিয়োগ হবে। কিন্তু আগে যা ছিল দেখো সবই কিন্তু থাকবে। আগের একটা কিন্তু কমবে না, এই দেখো। আগে যা ছিল সবই কিন্তু আছে। নতুনভাবে আরো পদ হচ্ছে। আগের একটাও কিন্তু বাদ যাচ্ছে না। যাক, আমি আশা করি সবাই এটা মনে রাখবা। আমি এই সূত্রগুলো লিখে দিলাম। আর এটা আলোচনা আমি আশা করি ওই অধ্যায়ে আমরা করতে পারবো। ওকে, তাহলে অনেকগুলো। হ্যাঁ বলো, কি কোশ্চেন? লিখে দিব, এভাবে লিখে দিব। অথবা দেখো, মনে করো তুমি একটা বড় সংখ্যা, হ্যাঁ, NC দিলাম 9। এখন একটা কাজ করি, হ্যাঁ, আসলে ওই যে বললাম যে আসলে মূল জিনিসে তো আমি যাচ্ছি না, এই কারণে সমস্যাটা হচ্ছে। তাহলে দেখো, NC9 তুমি যদি এভাবে লেখা শুরু করো অবশ্যই লিখতে পারবা, হ্যাঁ, অবশ্যই লিখতে পারবা। কিন্তু যদি তুমি এভাবে লিখতে না চাও, তোমার কাছে কি আছে? তোমার কাছে আছে মূল সূত্র। মূল সূত্র কোনটা খেয়াল করো? এই যে NCR। NCR এর এই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে দেখো তো এখানে আর এর মান কত?
আর এর মান আপাতত তুমি যেটা বলেছো, মনে করো 9, তাহলে ওই সূত্রে অ্যাপ্লাই করলে কি হয়? উপরে হয় n ফ্যাক্টোরিয়াল, নিচে হবে n মাইনাস 9 ফ্যাক্টোরিয়াল, তারপর 9 ফ্যাক্টোরিয়াল। এটা কোন সূত্র দিয়ে করলাম? এই যে উপরের এই এনসিআর এর যে অরিজিনাল সূত্র, এই যে এনসিআর এর যে অরিজিনাল সূত্র, এই সূত্র দিয়ে এখানে আর এর জায়গাতে 9 বসিয়ে করে দিলাম। সোজা কথা, তুমি যদি চাও এই সিস্টেমে লিখতে পারবা, আবার তুমি চাইলে এই সিস্টেম লিখতে পারবা। তো এখন আমরা যেহেতু আসলে বিস্তারিত আলোচনা যাচ্ছি না, তো এই জন্য সমস্যা হচ্ছে। আসলে আমরা আপাতত মানগুলি বের করব ক্যালকুলেটরে। কিভাবে একটু সংক্ষেপে বলে দিই, সময় মনে হয় খুব একটা নাই, মাত্র 5 মিনিট আছে। ওকে, সবাই দেখে নাও, সংক্ষেপে দেখো। যে মনে করো যে আমি তোমাকে দিয়ে দিলাম 17C, 17C5 দিয়ে দিলাম, 17C5। তুমি আপাতত তুমি মানগুলি বের করবা ক্যালকুলেটরে। কিভাবে করবা সবাই দেখো। তুমি তোমার ক্যালকুলেটরে প্রথমে 17 টিপবা, 17। নেক্সট তুমি শিফট দিবা, শিফট দিবা। শিফট দেওয়ার পর সি কোথায় পাওয়া যায়? সি পাওয়া যায় ডিভিশনে। দেখো তোমার ক্যালকুলেটরে যেখানে ভাগ চিহ্ন আছে, ওই ভাগ চিহ্নের উপরে খেয়াল করো, যে ভাগ চিহ্নের উপরে দেখো এনসিআর লেখা আছে। এরপর তুমি 5 দিবা, দিলে তুমি অ্যাকচুয়াল রেজাল্টটা পেয়ে যাবা। আমি তোমাদের সামনে দেই, সবাই খেয়াল করো। আচ্ছা, ওকে ঠিক আছে। এ দেখো সবাই 17 দিলাম, হ্যাঁ, শিফট দিলাম। এই যে দেখো ভাগ দিচ্ছি, ভাগের উপরে কি আছে? ভাগের উপরে সি আছে। 5 দিলাম, ইকুয়াল দিলাম 6188। তুমি এটাই বলেছো, ধন্যবাদ। 6188। তার মানে আমি যে কথাটা বলতে চাচ্ছি, হ্যাঁ, যে আপাতত আমরা এই অধ্যায়ের জন্য সরাসরি ক্যালকুলেটরের সাহায্যে এই কাজটা করে দিব। এই জন্য এত বেশি ভাবার দরকার হবে না। কিন্তু যদি এই এন এর মানটা দেওয়া না থাকে, এন এর মানটা মনে করো দেওয়া নাই, তখন তো আর ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। NC9, এন এর যদি মান না জানি তাহলে তো ক্যালকুলেটর ইউজ করতে পারবো না। তখন তোমার জন্য দুইটা অপশন, তুমি চাইলে এই যে এই অরিজিনাল সূত্র লিখতে পারো, আবার তুমি চাইলে এই আমি যেটা দেখালাম, এই যে একটা সিরিয়াল, এই সিরিয়াল ফলো করে লিখতে পারো। ওকে, যাক। তো এই এখান থেকে, না, এখান থেকে তো এন এর মান পাওয়া যাবে না। মানে এন এর মান যদি বলা না থাকে, অথবা যদি প্রশ্নের মধ্যে অন্য কোনো ইনফরমেশন না দেয়া থাকে, তাহলে কিন্তু এন এর মান কখনোই পাওয়া যাবে না। এটা এরকমই থাকবে। অথবা এটাকে ভাঙলে আলটিমেটলি আমি যেটা দেখিয়েছি, এই যে এই ফরম্যাটটা, এই ফরম্যাটটা পাওয়া যাবে। যদি তুমি এটাকে ভাঙো, আলটিমেট তুমি এই ফরম্যাটটা পেয়ে যাবে আর কি। আচ্ছা, যাক, আমরা আসলে এই সম্পর্কে যত বেশি আলোচনা করছি, আসলে সত্যিকার অর্থে তোমরা ম্যাথ শুরু করলে বুঝতে পারবা যে এত বেশি আলোচনার দরকারও ছিল না। যাক, তো এখন আমি সবকিছু মিলায় যা বললাম সবাই এতটুকু মনে রাখবা। এখন দেখো, এই যে আমি দ্বিপদী উপপাদ্য লিখেছিলাম, এই যে দ্বিপদী উপপাদ্য যে আমি লিখেছিলাম এই জিনিসটা, তো এই জিনিসটার মধ্যে আরো কিছু কথা বলার আছে। কি কথা? কথাটা হচ্ছে যে আমরা আপাতত এখানে এইটাকে বিশ্লেষণ করে আরো কিছু বানাবো। দ্বিপদী উপপাদ্যের এই লাইনটাকে বিশ্লেষণ করে আমরা আরো কিছু বানাতে চাই। তো সেই বানানোর জন্য এখন তো সময় নাই, এটা হচ্ছে মূল সমস্যা। মিটিং। ওকে, দেখো, স্ক্রিনশট যদি নিতে চাও তোমরা নিতে পারো, সবাই খেয়াল করো। হ্যাঁ, ঠিক আছে, এই অবস্থায় সবাই স্ক্রিনশট নিতে পারো একটা। সবাই এই অবস্থাতে একটা স্ক্রিনশট নিতে পারো। নিয়েছো? নেক্সট, নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে এই যে ফার্স্ট পেপারের সমাবেশ, আমি যেটা বলতেছিলাম, ফার্স্ট পেপারের সমাবেশ অধ্যায়ের বেসিক। এই অবস্থায় নিতে পারো একটা স্ক্রিনশট, নিয়ে নাও, আর একটা স্ক্রিনশট নিলেই হয়ে যাবে। ওকে, নিয়েছো? তাহলে আমি সরিয়ে ফেললাম, হ্যাঁ। নেক্সট, ফাইনালি। ওকে, তাহলে নেক্সট স্ক্রিনশট সবাই নিতে পারো এতটুকু। আচ্ছা, সবাই এতটুকু স্ক্রিনশট নিতে পারো। নেক্সট, 1 মিনিট। ওকে, সবাই তাহলে নেক্সট স্ক্রিনশট, আবারও সেই সেম প্রবলেম। ওকে, সবাই নেক্সট স্ক্রিনশট নিয়ে নাও, নেক্সট স্ক্রিনশটটা সবাই নিয়ে নাও। ওকে, আশা করি সবাই স্ক্রিনশট নিতে পেরেছো। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে আরো কিছু আলোচনা করব এবং তারপরে আমরা ম্যাথে চলে যাব। ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ।
আল্লাহ হাফেজ।